আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না এবং আমি রায়হান রোহান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুষম উন্নয়নে তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। বেগম রোকেয়া পদক পেলেন 5 মহিষী নারী। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আইনের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নতুন প্রজন্মকে সোচ্চার হওয়ার আহ্বান দুদক ও টিআইবির। রাজধানীর ফুলবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা। সারা দেশে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে নিম্নবিত্তের মানুষ। শুনলেন শিরোনাম। এবারে যাব বিস্তারিত সংবাদে। নারীর উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সর্বক্ষেত্রে নারীর অধিকার রক্ষায় ও সরকার সচেতন রয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক 2020 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন। তিনি বলেন, বেগম রোকেয়া জন্ম না নিলে নারীদের এত অগ্রগতি হতো না। নারী শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। এবছর নারী অধিকারে অবদান রাখায় 5 বিশিষ্ট নাগরিককে বেগম রোকেয়া পদক দেয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন নারী শিক্ষায় প্রফেসর ডক্টর শিরিন আক্তার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল ডক্টর নাজমা বেগম, নারীর আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বেগম মুশতারি শফি, বীর মুক্তিযোদ্ধা এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার। তার জন্য কোনো তাদের উপর অন্যায় হলে তার জন্য মামলা করতে পারে, বিচার পাইতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করেছি। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা স্বামী পরিত্যক্তা ভাতা চালু করে দিয়ে সমাজে তাদের সুরক্ষার ব্যবস্থা করি। পরিবারে তার যেন অবস্থানটা থাকে, কারণ আপনারা জানেন যে একটা মেয়ে যখন বিধবা হয়ে যায় বা স্বামী পরিত্যক্তা হয়, তখন না বাবার বাড়ি ঠাঁই হয় না স্বামীর বাড়ি ঠাঁই হয়, কিন্তু তার হাতে যদি কিছু টাকা থাকে তাহলে সব জায়গায় জায়গা হয়। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 নারীর তালিকায় 39তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের অর্থ বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছে। ফোর্বস সাময়িকী লিখেছে, টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনা এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছেন। টানা 10মবারের মতো এই তালিকায় শীর্ষস্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ড। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কমলা হ্যারিসও এই তালিকায় স্থান পেয়েছেন। তিনি আছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডেয়ার লাইয়েন। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস পত্নী মিলিন্ডা গেটস আছেন 5ম স্থানে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা অ্যান্ডারসন আছেন 32তম স্থানে। এবছর টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি। শুদ্ধাচারেই পুনরুদ্ধার, এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করছে দুদক। অন্যদিকে টিআইবির স্লোগান, দুর্নীতি থামাও, জীবন বাঁচাও। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ মনে করেন, কাঙ্ক্ষিত সাফল্য না আসলেও বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে আগের চেয়ে দুর্নীতি কমেছে। যদিও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখার আহমেদের মন্তব্য, দুদক এখনও কাগুজে বাঘই রয়ে গেছে। দুর্নীতির মহোৎসব চলছে সেবা খাত সহ সর্বত্র। তবে এই অবস্থা থেকে বের হতে আইনের প্রয়োগ, কার্যকর পদক্ষেপ এবং বর্তমান প্রজন্মকে সোচ্চার হওয়ার আহ্বান দুজনেরই। মাহবুব সৈকতের রিপোর্ট। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ দুর্নীতির ধারণার সূচক অনুযায়ী বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম। এশিয়া প্যাসিফিকের 31 দেশের মধ্যে চতুর্থ সর্বনিম্ন অবস্থান, আর দক্ষিণ এশিয়ার 8 দেশের মধ্যে নিচের দিক থেকে আফগানিস্তানের পরই দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। এমনই প্রেক্ষাপটে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতি থামাও, জীবন বাঁচাও, এই স্লোগানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এবারের দিবসটি পালন করছে। প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে রিকভার উইথ ইন্টিগ্রিটি, শুদ্ধাচারেই পুনরুদ্ধার।
মানে আমাদের তো মানুষ হিসাবে এবং একটি জাতি হিসাবে আমরা যা হারিয়েছি সেটি আমাদের পুনরুদ্ধার করতে হবে। তথ্য অনুযায়ী গত ৫ বছরে দুদকের মামলায় শাস্তি পেয়েছে ৬৩ ভাগ অপরাধী। আমরা তুষ্ট নই। দুদকের মামলায় আসলে শতভাগ শাস্তি হওয়া প্রয়োজন। তদন্ত অনুসন্ধানে কিছু ত্রুটি রয়েছে, যে কারণে আদালতে আমরা হয়তো প্রমাণ করতে ব্যর্থ হয়েছি। 2020 সালের পরিসংখ্যান যদি ধরি, তাহলে আমাদের শাস্তির হার প্রায় ৭৭%। এটি একটি ইতিবাচক দিক। সাম্প্রতিক স্বাস্থ্য খাতসহ বেশ কিছু বিভাগে দুর্নীতির সাথে জড়িত আলোচিত ব্যক্তি ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে দুদক। তবে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশ্লেষকদের। কোভিড সংকট মোকাবেলায় দেখা গেল ব্যাপক দুর্নীতির মহোৎসব বা সরকারের অভ্যন্তরের একাংশ রয়েছেন, এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা দুর্নীতিতে অংশগ্রহণকারী। একই কারণে দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠান সে তার প্রত্যাশিত ভূমিকা পালনে ঘাটতি দেখা যায়। স্বাস্থ্য খাতের ব্যাপারেও আমরা কিন্তু কোভিডের আগেই আমরা বলেছিলাম সিস্টেমিক চেঞ্জ করার জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনায়। সেটি দুর্ভাগ্যবশত মানে যেভাবেই হোক অত নজরে আসে নাই। সবারই প্রত্যাশা দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমাদের আগামী প্রজন্ম ভ্যালুজ আমরা গঠিত করতে পারি, যাতে করে তারা বড় হয়ে দেশের দায়িত্ব তখন গ্রহণ করবে, তারা দুর্নীতিমুক্ত সরকারি পরিষেবা দিবে জনগণকে। দুর্নীতি দমন কমিশন প্রমাণ করার চেষ্টা করবে যে দুর্নীতি দমনে তারা সক্ষম। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দুর্নীতি মরণ ব্যাধি থেকেও ভয়ঙ্কর। দুর্নীতি বিস্তারের কারণে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন দুদক সচিব দিলওয়ার বখত। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। এতে র্যাকের সদস্য ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও অংশ নেন। আমরা যদি নিজেরা সততা নৈতিকতার চর্চা করি, তাহলে আমরা এই দুর্নীতি থেকে পুনরুদ্ধার পাব। এই দুর্নীতি একটি যে ব্যাধি, সেটি মরণ ব্যাধির চেয়েও আরও ভয়ঙ্কর। এটি মানুষের চরিত্র হনন করে, দেশে শান্তি বিনষ্ট করে, সন্ত্রাস সৃষ্টি হয় এবং দেশের উন্নয়ন ব্যাহত হয়। রাজধানীর ফুলবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো নকশা বহির্ভূত দোকানপাট গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার দুপুরে 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি পাহারায় চলে অভিযান। টানিত রঙের রিপোর্ট। ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ দ্বিতীয় দিনের মতো নকশা বহির্ভূত দোকানপাট উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে তোলা দোকানগুলো। পার্কিংয়ের স্থানে গড়ে ওঠা দোকানগুলোতে যারা ব্যবসা করছিলেন তাদের বলা হয় নিজ উদ্যোগে মালামাল সব সরিয়ে নিতে। নকশা অনুযায়ী 531টি দোকান থাকার কথা, কিন্তু 2 যুগ আগে থেকে পার্কিং এবং টয়লেটের স্থান সহ ফুটপাতেও গড়ে উঠেছিল এসব দোকান। এখানে নকশা বহির্ভূত 911টি দোকান ছিল। তারা টাকা বিনিয়োগ করছে, এখন তারা কাকে টাকা দিয়েছে সেই টাকা তো সিটি কর্পোরেশন কাকে টাকা দেবে, যে কাউকে টাকা দিয়ে দিলে তার দায়িত্ব সিটি কর্পোরেশন নেবেন। আপনারা তদন্ত করে কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই আমরা তদন্ত করে, আমরা বলেছি আমরা ওপেন টু টক, আপনারা আমাদের সাথে কথা বলুন, আপনার কাগজপত্র নিয়ে আমাদের সাথে কথা বলুন। যদি আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আমরা তাদের বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু কিভাবে নকশাহীন এসব দোকানপাট গড়ে উঠলো তার যেন উত্তর মিলছে না ঠিক মতো। আপনার এলাকায় এই যে অবৈধ স্থাপনা এতদিন হলো ছিল, কিভাবে ছিল? আমরা তো তখন দায়িত্ব ছিলাম না, আমি কিন্তু নতুন আসছি এইবার। আর তাছাড়া আমরা কোনোদিন মার্কেটে পলিটিক্সের মধ্যে জড়িত ছিলাম না, আগেও ছিলাম না, এখনও নাই। তাছাড়া কোনো ব্যবসায়ীরা কোনোদিন আমাদের কাছে কমপ্লেনও করে দেয়। এখন ইদানিং নোটিশ দেওয়ার পরে জানলাম যে ওনারা টাকা দিচ্ছে 911টা দোকান ইলিগেল। মঙ্গলবার প্রথম অভিযান চালাতে গেলে বিক্ষুব্ধ দোকান মালিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তাই দ্বিতীয় দিনে অভিযানে পুলিশের পাহারা ছিল আরও কড়াকড়ি। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। ঘন কুয়াশায় ছেয়ে গেছে সারা দেশ। দ্রুত কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আরও 2 থেকে 3 দিন থাকতে পারে এমন অবস্থা। অবস্থার উন্নতির সাথে সাথে পূর্ণাঙ্গ শীতের আমেজ পাওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।
পাশাপাশি এ মাসে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা তাদের। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। দিনের তাপমাত্রা বেশি থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে নেমে আসছে কনকনে ঠান্ডা। ঘন কুয়াশার কারণে সড়কে দিনে যানবাহন চলাচল করতে হচ্ছে লাইট জ্বালিয়ে। এ অবস্থায় শীতকষ্টে ভুগতে শুরু করেছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় দেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে, যা আরও 2 থেকে 3 দিন স্থায়ী হতে পারে। ভোররাত্র থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরবঙ্গে এবং ইভেন ঢাকা শহরেও কিন্তু এই ঘন কুয়াশাটা দেখছি। এটার একটা মাত্র কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি, যেটা আমাদের উত্তর পশ্চিম দিক থেকে যে বাতাসটা আসতেছে, সেই বাতাসটা হিমালয়ের পাদদেশ থেকে উড়িষ্যা বিহার হয়ে বাংলাদেশের উপর ঢুকছে। এটা ক্রমশ কমে যাচ্ছে। আগামী 2-3 দিনের মধ্যে আমরা আকাশে সূর্য দেখব, সূর্যের আলো পড়বে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে। তখন শীতের প্রকোপটা একটু বেশি পড়বে। শীত নামার পাশাপাশি এ মাসে মৃদু ও মাঝারি 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন এই আবহাওয়াবিদ। আমরা যেটা বলি মাঝারি, এটা 6 থেকে 8, আর যেটা মৃদু বলি 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এর ভিতর যদি টেম্পারেচারটা থাকে তখনই আমরা বলি যে এটা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এদিকে হঠাৎ করেই রাজধানীতে শীতের প্রভাব বেড়ে গেছে। ঠান্ডা বাতাসের সাথে ঘন কুয়াশা আর বিকেলের পর শীতে কাঁপছে ঢাকার মানুষ। বাড়ছে জনদুর্ভোগ। হাসপাতালগুলোতে ভিড় করছে ঠান্ডাজনিত রোগীরা। শিউলি রোজার রিপোর্ট। রাজধানীতে প্রতিদিনই যেন বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিনের চেয়ে আজ বেশি শীত অনুভূত হচ্ছে ঢাকায়। পড়েছে মাঝারি ধরনের কুয়াশা। মাঝে মাঝে তেজহীন সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না। রয়েছে হিমেল হাওয়া, এর তীব্রতাও আগের তুলনায় বেশি। সকালে অফিসগামী অনেকেই শীতে কাঁপতে দেখা যায়। চাদর, জ্যাকেট এবং মাফলার পেঁচিয়ে বিভিন্ন যানবাহনে যাচ্ছেন কেউ বা শীতের কারণে শরীরে গরম ধরানোর জন্য যানবাহন ছাড়াই হেঁটে যাচ্ছেন অফিসে। আগের চেয়ে একটু ঠান্ডা লাগতেছে, ঠান্ডা বাতাস বসতেছে। শীতের পোশাক পরতে হচ্ছে, আর তার মধ্যে কুয়াশাটা প্রচুর হবে, কারণ যে সময় সন্ধ্যার এটা চলে আসে তখন আবার শীতের আবহাওয়াটা চলে আসে। আমরা সকালবেলা অফিসে আসতেও সকালবেলা ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়। তবে তাপমাত্রা কমতে থাকায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। বাড়ছে ছিন্নমূল মানুষের ভোগান্তি। শীত আসতেছে, শীতের কারণে তো জ্বর ঠান্ডা এগুলি বাড়তেই আছে। ঠান্ডার দিনে এমনি ঠান্ডা জ্বর কাশি এটা তো থাকেই অ্যাজ ইউজুয়াল। তারপরেও তো কাজ আমাদের করতে হবে। ঠান্ডার মধ্যে এই ঠান্ডাজনিত রোগ তো বাড়তেছে। তবে গত কয়েকদিন ধরেই ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। আবহাওয়া কিছুটা শুষ্ক। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। বিস্তীর্ণ ফসলের মাঠে এখন কেবলই হলুদের আভা। আর কদিন পরই উঠবে ফসল, বাজারেও দাম বেশি, তাই ভালো লাভের আশা করছেন যশোরের বাঘারপাড়ার সরিষা চাষিরা। কম খরচে বেশি লাভজনক হওয়ায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই কৃষি পণ্যটির চাষ। বাঘারপাড়া প্রতিনিধি আক্তারুজ্জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। দিগন্ত ছুঁয়েছে হলুদের আভা। বিস্তীর্ণ মাঠে সরিষা ফুলে অবাধ বিচরণে মৌমাছিরা যেমন পেয়েছে স্বাধীনতা, তেমনি ফলন ভালো হওয়ায় বেজায় খুশি যশোরের বাঘারপাড়ার চাষিরা। দিক থেকে সার মাটি কম দিতে হয়, চাষ মাসও কম দিতে, অল্প দিনের ফসল খুব ভালো। ফলনটা বিঘা প্রতি এখন যে পরিমাণ অবস্থায় আছে, তাতে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে 5 থেকে 6 মণ সরিষা পাওয়া যাবে। এখানকার অধিকাংশ চাষির কাছেই কম খরচে বেশি লাভের অন্যতম ফসল এই সরিষা। সরিষা ফলন খুব লাভজনক। এটা 2 মাসের ভিতরেই চাষ করলে এটাকে আমরা ঘরে তুলতে পারি। গতবার হচ্ছে এবার দাম ভালো আছে এখনও বাজারে, এবং খরচ তুলনামূলকভাবে সারের দাম একটু কমেছে বলে একটু কম হবে। আর শীত যদি ভালো থাকে এরকম, তাহলে সরিষা খুব ভালো হবে। যা খরচ হয় ইরিদানের চেয়ে কম হয়, এটা একটা লাভজনক। কোনো কোনো জায়গায় বসানো হয়েছে মৌমাছির বক্স। এতে পরাগায়নের মাধ্যমে বাড়ছে উৎপাদন, সংগ্রহ হচ্ছে মহা ঔষধি গুণসম্পন্ন মধু। এর ঔষধি গুণ অনেক
যে হিসাবে অনেকে সর্দি কাশি এ ধরনের যে রোগটা দেখা দেয়, আল্লাহর নিয়ামতে মধু খেলে এগুলো নিরাময় হয়। কৃষি কর্মকর্তা বলছেন, উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। উৎপাদন বাড়ানোর জন্য আমরা সরিষা ক্ষেতে মৌবাক্স বসানোর একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা কৃষকদের মাধ্যম দিয়ে আমরা যদি মৌবাক্স বসাতে পারি, তাহলে এই মৌমাছিরা আপনারা জানেন যে পরাগায়নে সহায়তা করে। গেল মৌসুমে সরিষার দাম ছিল মন প্রতি 1800 থেকে 1900 টাকা, এবার তা বেড়ে বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। প্রায় 100 বছরের পুরনো টাঙ্গাইল পৌরসভার বাসিন্দাদের ভোগান্তি যেন শেষই হচ্ছে না। আধুনিক নাগরিক সুবিধা বঞ্চিত পৌরবাসীর নতুন যন্ত্রণার নাম মশা আর দুর্গন্ধ। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অপরিকল্পিত ড্রেনেজগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে দিনে রাতে সব সময় মশা ও দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী। এসব সমস্যা যেন দেখার কেউ নেই, তবে জনপ্রতিনিধি শোনালেন আশার বাণী। টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের সহায়তায় এসএম আরিফের রিপোর্ট। 1887 সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইল পৌরসভার আয়তন প্রায় 29.43 বর্গ কিলোমিটার। 18টি ওয়ার্ড নিয়ে প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার নগরবাসী, যার মধ্যে অন্যতম পর্যাপ্ত ড্রেনেজ না থাকা। ফলে যত্রতত্র জমে আবর্জনা ও পানি। উজান থেকে ময়লাটা আসার কারণে প্রচুর গন্ধ, পিছন দিকে ময়লাটা নামতে পারে না। পৌরসভার ড্রেনের কাজ হঠাৎ করে খুব কম। পরিষ্কার থাকলে ওষুধ দিলে ভালো, ওষুধ দিলে আবর্জনা এগুলো পরিষ্কার করলে এগুলো ভালো হয়। কিছু জায়গায় ড্রেনেজ ব্যবস্থা থাকলেও আছে নিয়মিত পরিষ্কার না করার অভিযোগ। তাতে দুর্গন্ধ ও মশার প্রাদুর্ভাবে ভোগান্তি বেড়েছে পৌরবাসীর। ড্রেনের গন্ধে আমরা থাকতে পারি না, মানুষ চলাচল করতে পারে, মানুষ নাক দিয়ে রুমাল ঢাকা যায়। দিনের বেলায় আমাদের কয়েল জ্বালাইতে হয়, অনেকের চোখে সমস্যা আছে, তাদের কয়েলের ধোয়ায় সমস্যা হয়। ড্রেনটা আমাদের স্কুল অনেক দিন ধরে রয়েছে, কিন্তু কোনো পরিষ্কার করার নাম নেই। যদি আমরা আমাদের পক্ষ থেকে একটু চেষ্টা করি, তাহলে হয়তো পৌরসভার সাথে আমরা এই মশা যাতে উপদ্রবটা বেশি না হয়, সেক্ষেত্রে আমরা কিছু একটা করতে পারবো। বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পৌরপিতা। এখন নগরায়নের সবথেকে বড় বাধা হলো এই গার্বেজ ডিসপোজাল গ্রাউন্ড এবং রিসাইকেলিং। আমাদের অলরেডি আমরা এমজিএসপি থেকে আমরা বেকু পাইছি। বড় বড় ড্রেনগুলো পরিষ্কার করতে হলে আমাদের নিজস্ব যে ইকুইপমেন্ট মেশিনারি লাগে, ম্যানুয়াল দিয়ে অনেক কিছুই সম্ভব হয় না। আমরা আনছি, আমরা এখন এটা কাজ ধরবো ইনশাল্লাহ। আগামী দিনে আরও আমরা আমাদের যে অবকাঠামো আমরা সেখান থেকে একটা ডুজার পাইতেছি। তো সব কিছু মিলিয়ে আমাদের যে ইকুইপমেন্টস যা হবে তাতে আরও গার্বেজের ট্রাক লাগবে। নাগরিক সুবিধা নিশ্চিতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট দপ্তর, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। এসএম আরিফ, মাই টিভি। সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বাস্তবায়ন ডিজিটাল বাংলাদেশের ভিতকে আরও শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই ধারা অব্যাহত থাকলে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা সম্ভব বলে প্রত্যাশা করেন তিনি। প্রথমবারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে 3 দিন ব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণেই করোনার মধ্যেও এগিয়ে যাচ্ছে দেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি AKM রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ অন্যান্যরা। সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারব বলে আমার বিশ্বাস। তথ্য প্রযুক্তির পণ্য সেবা ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা তৈরিতে ডিজিটাল ওয়ার্ল্ড 2020 একটি সময়োচিত পদক্ষেপ। এতে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে তথ্য প্রযুক্তি শিল্পের প্রসার ত্বরান্বিত হবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আগেও করেছে, এখনও করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভাস্কর্য ইস্যুতে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার না করলে তারা ভাস্কর্য বিরোধিতার ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত হবে। বিস্তারিত ড্যানি রঙের রিপোর্টে। বিএনপি এখন যাদের পৃষ্ঠপোষকতা করছে, একদিন তাদের আঘাতেই জর্জরিত হতে হবে দলটিকে, এমন মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। আক্রান্ত হওয়া সরকারি বাসভবনে অনলাইনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে বিএনপিও চায় না। ধর্মকে ব্যবহার করে আগের মতো রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে তারা প্রকাশ্যে এবং গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই আসলে সমর্থন দিয়ে আসছে। আর বলবেনও বা কী করে, ভেতরে উস্কানি দিয়ে পৃষ্ঠপোষকতা করে কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন ফখরুল সাহেবরা। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনও করছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ভাস্কর্য নিয়ে বিএনপি এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। ভাস্কর্য বিরোধিতাকারীদের উপর বিএনপি ভর দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তথ্যমন্ত্রী। এই অপশক্তির বিরুদ্ধে আপনারা বক্তব্য দিন। এই বক্তব্য দিতে আপনাদের এত লজ্জা কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি প্রশ্ন রাখতে চাই, বিএনপি নেতাদের প্রশ্ন রাখতে চাই। আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন, অন্যথায় আপনারা এর পেছনে ইন্ধনদাতা হিসাবে জনগণের কাছে চিহ্নিত হবেন। ভাস্কর্য বিরোধীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তি করে আবার সপক্ষে তাদের কথা বলা একটি অপকৌশল বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। সরকারকে উৎখাত করার জন্য যত রকম ধর্মভিত্তিক তৎপরতা রয়েছে তার পেছনে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামায়াতের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বুধবার বিকেলে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। হানিফ আরও বলেন, আওয়ামী লীগ কখনোই মৌলবাদকে লালন করেনি, বরং বঙ্গবন্ধুর গড়া অসাম্প্রদায়িক চেতনার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধ্বংস করেছিলেন জিয়াউর রহমান ও এরশাদ। এই মৌলবাদী সংগঠনগুলোকে তারা আশ্রয় প্রসূতি আজকে বাংলাদেশে এই মৌলবাদী একটা উগ্র গোষ্ঠীর একটা অবস্থান তৈরি তারা করে দিয়েছে। আওয়ামী লীগ কখনো মৌলবাদীকে লালন করে নাই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 24 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 18 জন ও নারী 6 জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6,930 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত 24 ঘন্টায় আরও 2,159 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,84,104 জন। একই সময়ে সুস্থ হয়েছেন 4,772 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 4,05,966 জনে দাঁড়ালো। জানাবো গ্রাম বাংলার খবর। বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল 10 ডিসেম্বর, কিন্তু ভোট গ্রহণে হাইকোর্ট স্থগিতাদেশ দেয়ায় থমকে যায় সকল প্রার্থী নির্বাচনী কার্যক্রম। এদিকে নির্বাচন বন্ধের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বিদ্রোহী প্রার্থীর মধ্যে প্রতিদিনই চলছে সংঘর্ষ, হামলা, ভাঙচুর। পুলিশ বলছে দীর্ঘদিনের বিরোধের কারণেই ঘটছে এমন ঘটনা। মেহেন্দিগঞ্জ থেকে এহসান রেজা জিতুর তথ্য ভিডিও চিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়ন ভাগ করে উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ গঠন করায় বছর 2 আগে সীমানা জটিলতা ও ভোটার সংখ্যা নিয়ে মামলা করেন এক ব্যক্তি। সেই মামলা নিষ্পত্তি না হওয়ায় 10 ডিসেম্বর এই 2 ইউনিয়নের ভোট গ্রহণে স্থগিতাদেশ দেন হাইকোর্ট।
এরপরই পাল্টে যায় পুরো এলাকার চিত্র। নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের ফলে উলানিয়া দক্ষিণ এলাকা এখন আতঙ্কের জনপদ। চলছে হামলা ভাঙচুরের ঘটনাও। আনারস মার্কা রুমা আবার প্রার্থীরা আমরা এই জায়গার ভোটারও না কিছু না, আমাকে ঘরের 9 জন মানুষ আমরা কেউ ভোটার না, আমরা গোবিন্দপুরের ভোটার, তবু আমাকে বাড়ি কেন তারা অত্যাচার করলো। মঙ্গলবার নৌকা সমর্থিতদের বাড়িঘর সহ অন্তত 25টি বাড়িতে হামলা চালায় আনারস সমর্থিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মীরা। আহত হয় অন্তত 20 জন, যাদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয় বরিশাল সেবাচিম হাসপাতালে। দেশে থাকতে পারি না, আমি এর বলেছি আমি কই বাবারে আমার ঘরটা তোরা কি রে না তোমার শেষ করতে হবে আগে। পুলিশের পক্ষ থেকেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর বাড়িঘর দিয়ে সব আক্রমণ করছে, পুলিশ কোনো পদক্ষেপ নেয় নাই। যদিও পুলিশ বলছে এই 2 পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো কারণেই একটা পক্ষ যদি মনে করে যে না আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারছি না, বা কোনো পক্ষ আক্রমণ করতে চাইলে যদি পুলিশ যদি সেটা প্রতিহত করে বা সে আক্রমণটাকে যদি নস্যাৎ করে দেয় বা পরিকল্পনাটাকে যদি পুলিশ ভেঙে দেয়, তাহলে তারা অনেক সময় পুলিশের কথা বলে। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সড়কের নবাদকাটি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 2 জন। বুধবার বিকাল 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কবির ও সাধন বিকেলে ভোমরা স্থল বন্দর থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। ভোমরা স্থল বন্দর সড়কের নবাদকাটি এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোমরাগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক কবির ও আরোহী সাধন নিহত হন। এবার বিজয়ের মাস ডিসেম্বর। আজ 9 ডিসেম্বর, নেত্রকোনা মুক্ত দিবস। 1971 সালের এই দিনে নেত্রকোনা শহরের কৃষি ফার্মে এক ভয়াবহ যুদ্ধের মাধ্যমে মুক্ত হয় নেত্রকোনা, উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এই যুদ্ধে আবু খা, আব্দুর রশিদ ও সাত্তার নামে 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। জেলার বধ্যভূমিগুলোতে স্মৃতিফলক নির্মাণের দাবি মুক্তিযোদ্ধাদের। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। দীর্ঘ 9 মাস যুদ্ধে নেত্রকোনা জেলায় 59 জন মুক্তিযোদ্ধা সহ শত শত নিরস্ত্র মানুষ পাক বাহিনীর হাতে নিহত হন। সম্ভ্রম হারান কয়েক শত মা বোন। পাক হানাদার ও তাদের এদেশীয় দোসর রাজাকাররা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় গ্রামের পর গ্রাম। নেত্রকোনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি পাক বাহিনী তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করত। পাক হানাদারদের অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের সাক্ষী হয়ে আছে এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সম্পর্কে জানার জন্য তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে জেলার বধ্যভূমিগুলোতে স্মৃতিফলক নির্মাণের দাবি মুক্তিযোদ্ধাদের। 71-এর এই দিনে ভোররাত্রে নেত্রকোনার মুক্তিযোদ্ধারা চতুর্মুখী হামলা চালিয়ে এই শহর মুক্ত করেছিল। নেত্রকোনার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সব বাসাবাড়িতে রক্তরঙিন আমাদের জাতীয় পতাকা, স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়েছে। এই বধ্যভূমি আগামী প্রজন্মকে জাগান দিবে, যেখানে আমাদের বাঙালি মানুষদেরকে হত্যা করে এবং ইতিহাস যাতে জানতে পারে। বধ্যভূমিগুলি নিশ্চিত করে সেইখানে স্মৃতিস্তম্ভ তৈরি করে আগামী প্রজন্মের জন্য, নতুন তরুণ প্রজন্মদের ইতিহাস যাতে জানে, সেই হিসাবে সেখানে স্তম্ভ তৈরি করার জন্য আমি সরকারের কাছে দাবি উত্থাপন করি। মুক্ত দিবসে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং চিহ্নিত যুদ্ধাপরাধীদের চূড়ান্ত বিচারের দাবি জানিয়েছে জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি। বর্তমানে সরকার এই সমস্ত চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনে তাদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করবে আমি বিশ্বাস করি।
9 ডিসেম্বর নেত্রকোনা দিবসের তাৎপর্য তুলে ধরে বধ্যভূমিগুলোতে স্মৃতিফলক নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা এই বিজয় দিবস উপলক্ষে 17টি বধ্যভূমিতে একই ডিজাইনের এই বধ্যভূমি যেন চিহ্নিত থাকে সেজন্য একটি নামফলক আমরা প্রত্যেকটা জায়গায় স্থাপন করব। পরবর্তীতে একটি সরকারের কাছে উপস্থাপন করে বড় প্রকল্প নিয়ে আমরা সেগুলি নিশ্চয়ই আরও বড় আকারের রক্ষণাবেক্ষণ করার জন্য সংরক্ষণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। শিউলি রোজা, মাইটিভি। এদিকে নানা কর্মসূচিতে পালিত হয়েছে নেত্রকোনা মুক্ত দিবস। এই উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রজন্ম শপথ ভাস্কর্যে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান খান শেফালি, জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান, পুলিশ আকবর আলী মুন্সি, জেলা ইউনিটের বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, সংবিধান ও দেশের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিএনপি নীরব থেকে কার্যত ভাস্কর্য ভাঙার পক্ষে অবস্থান নিয়ে উস্কানি দিচ্ছে বলেও এ সময় দাবি করেন তিনি। কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে ভাঙচুরকৃত বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থলে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এই চিহ্নিত রাজনৈতিক মোল্লারা অতীতে কখনো পাকিস্তানের পক্ষে, কখনো রাজাকারের পক্ষে, কখনো জঙ্গির পক্ষে, কখনো বিএনপি জামাতের পক্ষে তারা বাংলাদেশের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, ধর্মের বিরুদ্ধে ভূমিকা রেখেছে। এই চিহ্নিত রাজনৈতিক মোল্লারা সুগভীর চক্রান্তের অংশ হিসাবে ভাস্কর্যের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছে। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সুষম উন্নয়নে তৃণমূল থেকে নারী নেতৃত্বে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। বেগম রোকেয়া পদক পেলেন 5 মহিয়সী নারী। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আইনের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নতুন প্রজন্মকে সোচ্চার হওয়ার আহ্বান দুদক ও টিআইবির। রাজধানীর ফুলবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা। সারা দেশে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে নিম্নবিত্তের মানুষ। উচ্চতা বেড়েছে মাউন্ট এভারেস্টের। সার্ভের পর নতুন উচ্চতার কথা যৌথভাবে ঘোষণা করেছে নেপাল ও চীন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এরই সাথে শেষ করছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না এবং আমি রায়হান রোহান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।